আজকের এই আয়োজনের সম্মানিত চেয়ার, উপস্থিত অতিথিবৃন্দ এবং আপনারা যারা আছেন সকলকে শ্রদ্ধা নিবেদন করছি। আমার যে উপস্থাপনাটি সেটি একেবারে সুনির্দিষ্টকরণ আমাদের দেশের যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলা মানে প্রধানত ব্যাংক কিভাবে রিনিউয়েবল খাতে কিভাবে কতটুকু কি পরিমাণে বিনিয়োগ করছে। এখানে আলোচিত ইতিমধ্যেই হয়েছে যে আমাদের এই যে সকল চেষ্টা সেই সকল চেষ্টাটি হচ্ছে আমরা যাতে কার্বন এমিশনটা কমাতে পারি। আমাদের অঙ্গীকারটা সেই জায়গাটা 2050 সালে আমরা হচ্ছে নেট জিরোতে যেতে চাই এবং এই নেট জিরোতে যাওয়ার জন্যে প্রত্যাশাটি হচ্ছে অন অফ দ্য সোর্স যেটি হচ্ছে ফার্স্ট আপনার এই যে কার্বন ঘটিত যে বিপর্যয় ক্লাইমেট চেঞ্জ বলছি যাই বলি আমরা যে বিপর্যয়ের ঘটনাটা বলছি সেই বিপর্যয়ের অন্যতম কারণ গ্যাসগুলি গ্রিন হাউস গ্যাসেসের কথা আমরা বলছি সে তার নিঃসরণ কমানো। এই নিঃসরণ কমানোর জন্য নিঃসরণের জন্য দায়ী অন্যতম একটি সোর্স হচ্ছে জ্বালানি এবং প্রধানত ফসিল ফুয়েল থেকে উৎপাদিত যে বিদ্যুৎ ব্যবস্থাটা সেখানে সেই ফসিল ফুয়েল থেকে এই কারণে আমরা গ্রিন এনার্জির কথা বলছি, ক্লিন এনার্জি এর কথা বলছি এবং সেই জন্যই আমরা রিনিউয়েবল এনার্জির খাতের কথা বলছি। এই যে কমিটমেন্ট এই কমিটমেন্টের একেবারেই যেটি প্যারিস এগ্রিমেন্ট থেকে শুরু হয়েছে, প্যারিস এগ্রিমেন্ট থেকে বাংলাদেশও একটা কমিটমেন্ট করেছে। যদিও বাংলাদেশ এই যে জলবায়ু পরিবর্তন বলি বা গ্রিন হাউস গ্যাস এমিশনের ক্ষেত্রে সেরকম বিন্দুমাত্র দায়ী নয়, তারপরেও কিন্তু বাংলাদেশের একটি অঙ্গীকার আছে। সেই অঙ্গীকারের প্রেক্ষাপটে যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রাই হচ্ছে 2025 সালের মধ্যে আমরা 10% রিনিউয়েবল এনার্জিতে যেতে চাই। 2041 সালের মধ্যে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 40% এবং 2025 সালের মধ্যেই গ্লোবাল যে টার্গেট সেই টার্গেটের সাথেই আমরা 100% রিনিউয়েবলে যেতে চাই। এই যাওয়ার লক্ষ্যেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 2011 সালেই গ্রিন ফিন্যান্স পলিসি তৈরি করা হয়। সেই গ্রিন ফিন্যান্স পলিসির আওতায় আমাদের দেশের ব্যাংকগুলো গ্রিন পলিসি ডেভেলপ করেছে এবং সেই গ্রিন পলিসির আওতায় বিনিয়োগও হচ্ছে। সেই বিনিয়োগের যেটি হচ্ছে একটা লক্ষ্যমাত্রাও সেন্ট্রাল ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দিয়ে থাকে যে কতক্ষণিক টোটাল যে ক্রেডিট যাবে লোন যাবে তার মধ্যে কতটুকু গ্রিন ফিন্যান্সের ক্ষেত্রে যাওয়া হবে। যদিও সেটা খুব রিনিউয়েবল এনার্জি খাতে কতটুকু যাবে সেরকম কোনো সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা এখনও পর্যন্ত কিছু নেই। যে আমরা 893 মেগাওয়াট বিদ্যুৎ এখন পাচ্ছি রিনিউয়েবল খাত থেকে, যেটা 3.2%-এর মতো। বিনিয়োগটা যে হারে হচ্ছে সেই বিনিয়োগ যদি এইরকম হারে হতে থাকে তাহলে যে 2025 সালের যে লক্ষ্যমাত্রা 10% সেটা আমরা অর্জন করতে পারবো না, কারণ 2025 সাল আমরা জানি মাত্র 1 বছর সময় আছে এবং এই ধারা যদি চলতে থাকে তাহলে 2030 বা 2041 সালেরও যে টার্গেট সেই টার্গেটও আমরা ফুলফিল করতে পারবো না। তবে আসার কথাটা যে আমরা যে শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে চলছিলাম সেই শাসন ব্যবস্থার একটা পরিবর্তন হয়েছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছেন, তিনি সেই সরকারের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। আমি সেগুলো খুব রিপিটেশন হবে খানিকটা বলে এই জন্যে যাচ্ছে না ওর মধ্যে। তার মধ্যে আমাদের সাম্প্রতিক একটি স্টাডি যেটা CEPR এবং ক্লিন যৌথভাবে করেছিল, সেই তা থেকে দেখা গেছে যে আমরা যদি 2025 সালের মধ্যেও 10%-এর যে টার্গেট, তার মানে 3243 মেগাওয়াট বিদ্যুৎ যদি রিনিউয়েবল সোর্স থেকে আমরা পেতে চাই তাহলে বিনিয়োগের প্রয়োজন হবে 24,303 কোটি টাকা। আর যদি এইটা 30%-এর টার্গেট যেটা 2030 সালের মধ্যে যদি আমরা পেতে চাই 11,600 মেগাওয়াট বিদ্যুৎ রিনিউয়েবল খাত থেকে, সেটা যদি পেতে চাই তাহলে আমাদের বিনিয়োগ করতে হবে 87,657 কোটি টাকা। এখন যদি আমরা এই বিনিয়োগের অবস্থাটা বর্তমান দেখি তাহলে আমরা দেখতে পাই যে আমাদের দেশে যে কমার্শিয়াল ব্যাংক আছে 64টি, তার মধ্যে 6টা একেবারে সরকারি মালিকানায়, 43টা ব্যক্তিগত মালিকানায় প্রাইভেট মালিকানায়, 4টা স্পেশাল ব্যাংক, 9টা ফরেন কমার্শিয়াল ব্যাংক
এরা যে বিনিয়োগটি করছে সেই বিনিয়োগটি ওই যে শুরুতে যেটি বলেছিলাম গ্রিন ফিন্যান্সিংয়ের আওতায় বিনিয়োগটি হচ্ছে। আমরা যে গবেষণাটা বা যে অনুসন্ধান কার্যক্রমটি করি এর মাধ্যমে তার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে যেটি উল্লেখ করেছিলাম যে গ্রিন পলিসি আছে, বাংলাদেশ ব্যাংক বলেছে, সেই জন্যে ব্যাংকগুলো অনুসরণ করে চলেছে। কিন্তু ইন্টারেস্টিংলি আমরা গ্রিন ব্যাংকিংয়ের বেলায় যেটি দেখেছি ব্যাংকগুলোর ওপেন সোর্স দ্যাট ইজ অ্যানুয়াল রিপোর্ট থেকে যে অ্যাভেলেবল যে সোর্স সেখান থেকে আমরা দেখেছি যে মোট 8টি খাতে গ্রিন ফিন্যান্সিংয়ের আওতায় বিনিয়োগ করা হয়। তার একটি হলো রিনিউয়েবল এনার্জি, একটা এনার্জি অ্যান্ড রিসোর্স এফিসিয়েন্সি, একটা অল্টারনেটিভ এনার্জি, একটা লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট, একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, সার্কুলার ইকোনমি অ্যান্ড ইকো প্রজেক্ট ফিন্যান্সিং, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ব্রিক প্রোডাকশন। আপনারা নামগুলো শুনলেই বুঝতে পারবেন যে শুধুমাত্র রিনিউয়েবল এনার্জি একটি ছোট্ট খাত, অন্যান্য যে খাতগুলি আছে এবং বিশেষত এই যে লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট বা কারখানা থেকে যাতে দূষিত বর্জ্য বেরোতে না পারে সেই ধরনের কার্যক্রম, এটা যতটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কিন্তু ততটা কিন্তু রিনিউয়েবলের সাথে সম্পর্কযুক্ত না। এবং যে বিনিয়োগটা হচ্ছে সেই বিনিয়োগের যেটি একটা ক্ষুদ্র অংশ হচ্ছে রিনিউয়েবল এনার্জি খাতে বিনিয়োগটি হচ্ছে। আমাদের স্টাডি ফাইন্ডিংসটা বলছে যে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট যেটি করছে সেটা হলো 36টা ব্যাংক 64টি ব্যাংকের মধ্যে, তার মানে 56% তারা কিন্তু গ্রিন ফিন্যান্সিং করছে। এবং ওই গ্রিন ফিন্যান্সিংয়ের ক্ষুদ্রতম একটা পয়েন্ট আমি একাধিকবার উচ্চারণ করেছি, সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি খাতে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক যেমন গ্রিন ফিন্যান্সিং পলিসি করেছে তেমনি সুনির্দিষ্টভাবে রিনিউয়েবল এনার্জি খাতের একটা আলাদা পলিসি নির্ধারণ করতে পারে। এবং গ্রিন ফিন্যান্সিং যেটা মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশনগুলো যা এই প্রতিষ্ঠানগুলো আছে তারাও যাতে এই রিনিউয়েবল খাতে বিনিয়োগটা করতে পারে সেই ধরনের সুনির্দিষ্ট একটি নীতিমালা বা গাইডলাইন থাকতে পারে। আর যে জিনিসটি বলা হচ্ছে বারবার যে ইআইএ, এসআইএ, জেন্ডার অ্যাকশন প্ল্যান, এই যে বিষয়গুলি আছে তার সাথেও আমরা যাতে স্বতঃস্ফূর্তভাবে মানুষ যাতে এই বিনিয়োগে এগিয়ে আসতে পারে এবং নিজে বিদ্যুৎকে নিজের করে তুলতে পারে, নিজে উৎপাদন করে স্বয়ংসম্পূর্ণ হতে পারে, আবার সে প্রয়োজনে বিক্রি করতে পারে, আবার দিতেও পারে। যেমন একজন মানুষ যদি তার রুফটপে সোলার স্টেশন একটি বসিয়ে সে যে পরিমাণ বিদ্যুৎ তৈরি করলো, সে বিদ্যুৎটা তার নিজের যতটুকু প্রয়োজন হচ্ছে সে তেমন ব্যবহার করবে, সে যাতে বাড়তি বিদ্যুৎ আবার বিক্রিও করতে পারে। তার জন্য গ্রিড লাইনের সাথে যে সম্পৃক্ততা, নেট মিটারিং যে পদ্ধতি, সেই পদ্ধতিটি আরও উন্নততর করা যেতে পারে। এই ধরনের আমরা 8টা 9টা সুপারিশমালা উপস্থাপন করেছি। সকলকেই ধন্যবাদ এবং